আসসালামু আলাইকুম। শুরু করছি আমৃত ভালোবাসি তোকে শেষ পর্ব। লিখেছেন সালমা চৌধুরী। আসিফ জান্নাতের ব্রেকফাস্ট প্রায় শেষের দিকে। এমন সময় আবির আর মেঘ আসছে। আসিফের সাথে দু একটা কথা বলে খেতে বসেছে। আইরিন নিজের মতো খাচ্ছে আর মাঝে মাঝে জান্নাতকে এটা সেটা বলছে। হৃদ আর মিম পাশাপাশি বসেছে। দুজনেই বিভিন্ন প্রকার খাবারের নাম নিয়ে দুষ্টামি করছে। কক্সবাজার আসতে আসতে হৃদের সাথে মিমের খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। যদিও হৃদ মিমের থেকে বয়সে কিছুটা ছোট, তবুও তাদের বন্ডিং খুব ভালো। দুজন দুজনকে তুই তুই করে বলে। হৃদ যেখানেই যাক মিমকে ডেকে নিয়ে যায়। কিছু খেলে মিমকেও দেয়। আরিফ গতকাল ট্রেন থেকে এসব দেখে আসছে। তখন সেভাবে কিছু মনে হয়নি, কিন্তু রাতের আড্ডার পর থেকে আরিফের মনটা ভার হয়ে আছে। কেন, কি হয়েছে, এর কোনো উত্তর আরিফের কাছে নেই। ভোর থেকে মন খারাপ যেন রাগে পরিণত হয়েছে। মিম আর হৃদকে একসঙ্গে দেখলেই মেজাজ গরম হয়ে যাচ্ছে। খুব বেশি প্রয়োজন না হলে মিম আরিফের সাথে কথা বলে তো দূর তাকিয়েও দেখে না। আর এই বিষয়টার আরিফের সহ্য হচ্ছে না। বেশ কয়েকবার মিমের সাথে কথা বলার চেষ্টাও করেছে, কিন্তু মিম আচ্ছা হুঁ ওকে বলে কথা কাটিয়েছে। আরিফ অনেকক্ষণ অগ্নি দৃষ্টিতে তাকিয়ে থেকে আচমকা খাবার রেখে উঠে গেছে। আবির চোখ তুলে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে জানতে চাইলো, কিরে খাবি না? খিদে নেই ভাই। আরিফ হনহন করে চলে চলে গেছে। আসিফ, জান্নাত, আইরিন কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে আনমনে বলে উঠলো, ওর আবার কি হলো? আরিফকে ইচ্ছাকৃত খোঁচানোটা মিমের স্বভাব। আজও তেমন কিছু করেছে কিনা সেটা বুঝতেই মেঘ কিছুটা ঝুঁকে মিমকে দেখে নিল। মিম তখনও হৃদের সাথে গল্পতে মেতে আছে। মেঘ স্বস্তির নিঃশ্বাস ছেড়ে খাওয়ায় মনোযোগ দিল। আবিরও বেশ মনোযোগ দিয়ে খাচ্ছে। একটা আইটেম চেক করছে, ভালো লাগলে মেঘকে দিচ্ছে, আর ভালো না লাগলে আগেই দূরে সরিয়ে দিচ্ছে। আজ সবে সেন্ট মার্টিন যাবে, তাই খাওয়া দাওয়া শেষ করেই যে যার মতো রেডি হতে চলে গেছে। মেঘ লাগেজ খুলে একটা একটা করে শাড়ি পরে আর ড্রেস বের করে আবিরকে দেখাচ্ছে। বন্যা আর তানবীর কিছুটা দেরি করে রিসোর্টে ফিরেছে। নাস্তা শেষ করে বন্যা যেই রুমে ঢুকবে অমনি হৃদের মুখোমুখি হলো। হৃদ কপালে কুঁচকে জানতে চাইলো, কোথায় গিয়েছিলে? কাছে। আমাকে না নিয়ে তুমি কার সাথে গিয়েছিলে? বন্যা উত্তর দেওয়ার আগে তানভীর এসে গম্ভীর কণ্ঠে বলল, বন্যা রুমে যাও। আমার শালার সাথে বোঝাপড়া আমি করে নিচ্ছি। কে কার শালা? তোমার বোন আমার বউ হলে তুমি আমার কি হবে? শালা, কিন্তু আমার বোন তো আপনার বউ না। আজ না হলে ভবিষ্যতে তো হবে। হৃদ চোখ ঘুরিয়ে বন্যার দিকে তাকিয়ে উচ্চ সুরে শব্দে বলল, আপু। বন্যা মৃদু সুরে হেসে রুমে চলে গেছে। হৃদ অসহায়ের মতো তাকিয়ে আছে। তানভীর হৃদকে নিয়ে রুমে গেছে। কিছুক্ষণ কথাবার্তা বলে দুজন একেবারে রেডি হয়ে বেরিয়েছে। রিসোর্ট থেকে বেরিয়ে বাকিদের জন্য অপেক্ষা করছে। মিম বের হতেই হৃদ মিমের দিকে তাকালো। মিম আজ আকাশি রঙের একটা গর্জিয়াস গাউন পরেছে, দেখতে একদম পরীর মতো লাগছে। হৃদ প্রশস্ত আঁখিতে তাকিয়ে বলে উঠল, বেআইন, তোকে তো পুরাই নায়িকা লাগছে। মিম একগাল হেসে বলল, ধন্যবাদ। আমি যে তোর বেআইন হই এটা তুই কিভাবে জানলি? ছোট আপু তোর ভাইয়াকে পছন্দ করে, আর তোর ভাইও। হ্যাঁ জানি। আমি আর মেঘ আপুই তো ভাবিকে প্রপোজ করেছিলাম। হৃদ শক্ত গলায় প্রশ্ন করলো, তার মানে তুই আগে থেকেই সব জানতি? হ্যাঁ। আমি কেন, এখানে সবাই জানে। বন্যা ভাবি আর তোকে তো এই কারণেই আনা হয়েছে। কি? জি। হৃদ অকস্মাৎ মিমের মাথায় গাঁটটা মেরে রাগে সুরে বলল, পচা মেয়ে কোথাকার। আরিফ পিছন থেকে এসে রাগান্বিত কণ্ঠে হুংকার দিল, হৃদ, মিমকে একদম ছোবে না। মিম চমকে উঠে পিছনে ঘুরল। ওষ্ঠ উল্টে মাথায় হাত বুলাতে বুলাতে আরিফের দিকে তাকালো। আরিফের গম্ভীর মুখভঙ্গি দেখে মিম সহসা ভ্রু কুঁচকালো। হৃদও কিছু বুঝতে পারছে না, নির্দ্বিধায় মুখ করে বলল, সরি। টেকনাফ থেকে মোটামুটি বড় একটা ট্রলার করে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিল। মেঘ, বন্যা, জান্নাত তিনজনই আজ শাড়ি পরেছে। আবিররাও পাঞ্জাবি পরেছে। আইরিন তাদের পার্সোনাল ফটোগ্রাফার, বিভিন্ন স্টাইল ছবি তুলে দিচ্ছে। মিম মেঘের ফোন দিয়ে কয়েকটা ছবি তুলে ভয়ে ফোন ব্যাগে রেখে চুপচাপ বসে আছে। হৃদ আর আরিফ কাছাকাছি বসা। প্রথমে আনন্দে লাফিয়ে ট্রলারে উঠলেও মিম এখন ভিতরে ভিতরে খুব ভয় পাচ্ছে। আবিররা ছবি তোলাতে মনোযোগী, তাই মিম ওদের বিরক্ত করতে চাচ্ছে না। ঢেউয়ের নিমিত্ত চলন্ত ট্রলারে কম্পিত হলেই মিম বারবার কেঁপে উঠছে। আরিফ আর হৃদ আশেপাশে তাকিয়ে প্রকৃতি উপভোগ করছে। মিম ওদের কাছাকাছি এসে ভারী কণ্ঠে বলল, ওই হৃদ, সর, আমি এখানে বসবো। হৃদের সঙ্গে সঙ্গে আরিফও তাকিয়েছে। হৃদ সরতে যাবে, আরিফ তার আগেই বলে উঠল, এদিকে এসে বসো। মিম হৃদের দিকে তাকিয়ে আছে।
ঢেউয়ের ধাক্কায় ট্রলারের কাপ দিয়ে মিম পড়ে যেতে নিল। আরিফ সঙ্গে সঙ্গে মিমের হাত ধরে নিজের পাশে বসালো। ভয়ে মিমের হাত পা সহ পুরো শরীর থরথর করে কাঁপছে। আরিফ মিমের হাতটা ছেড়ে দিতে নিয়েও ছাড়লো না। মিমের কম্পিত হাতটা আর একটু শক্ত করে ধরে মোলায়েম কণ্ঠে শুধালো, ভয় লাগছে? হ্যাঁ। কিছু হবে না, ভয় পেও না। খানিক বাদে ট্রলারের আবারও কেঁপে উঠল। মিম সহসা অপর হাতে শার্টের উপর দিয়ে আরিফের হাত খামচে ধরেছে। আরিফ শীতল চোখে মিমের উদগ্র অনয়নে তাকিয়ে আছে। সর্বক্ষণ ছটফট করা মেয়েটার ভীতিকর চেহারা দেখে আরিফ মৃদু হাসলো। আস্তে করে বলল, তোমার না খুব সাহস? এই কি তবে সাহসের নমুনা? মিম আর চোখে তাকালো। আরিফের ঠোঁট হাসি দেখে মিমের খুব রাগ হলো। আরিফের হাত ছেড়ে সহসা উঠে যেতে চাইলো, কিন্তু আরিফের হাতে বন্দি হাতটাকে ছাড়াতে পারল না। মিম গম্ভীর কণ্ঠে বলল, আমার হাত ছাড়ো। এই হাত ছাড়া যাবে না। কেন? তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে? মিম ভ্রুকুচকে প্রশ্ন করলো। মানে? আরিফ গলা খাকারি দিয়ে আস্তে করে বলল, তুমি আমার ঝগড়া করার একান্ত সঙ্গী। তোমার জন্য আমার মন সর্বদা বন্দি। মিম কপাল কুঁচকে বিড়বিড় করলো, তোমার কি মাথা সমস্যা? কি আবল তাবল বলছো? আরিফ মুচকি হেসে জবাব দিল, তুমি বললে পাগল হয়ে ঘুরবো সাজেক বেলিতে, তুমি বললে নীল দিগন্তে উড়বো সাদা রঙের ঘুড়িতে। মিম মিম বেকুপের মতো কিছুক্ষণ তাকিয়ে থেকে অকস্মাৎ বলে উঠল, তুমি ভাই যা খুশি করো, আগে আমার হাতটা ছাড়ো। হাত ছাড়িয়ে যাবে কোথায়? চলো না, স্বপ্নপুরীতে গা ভাসাই। মিম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে আর্তনাদ করলো, আমার হাতটা ছাড়ো। হাত ছাড়লে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে বাবু। আমি বাবু না, ওকে? হাত ছাড়ো, আমি হৃদের পাশে বসবো। আলিফের হাসি খুশি সহসা আধার নেমেছে, কণ্ঠে রাগ ঢেলে দাঁতে দাঁত চেপে বলল, তুমি ওর পাশে বসবে না, বসলে শুধু আমার পাশে বসবে। কেন? ও আমার বিয়াই বন্ধু, ওর পাশে কেন বসবো না? আমি বারণ করেছি তাই? তুমি আমাকে বারণ করার কে? আমি তোমার ভাই। তানভীর ভাইয়াও তো আমার ভাই, ভাইয়া তো কখনো কোনো কারণে আমাকে বারণ করে না। ভাইয়ের বারণ করার প্রয়োজন পড়েনি তাই বারণ করেনি, আমার প্রয়োজন তাই বারণ করছি। আজব তো, তোমার কি প্রয়োজন? আমার তোমাকে প্রয়োজন মানে? আরিফ মিমের মাথায় আস্তে করে গাঁটটা দিয়ে চাপা সরে বলল, ব্যাগের মাথার মতো বুদ্ধি নিয়ে এত ঝগড়া করো কিভাবে? আমি ঝগড়া করি? না, কখনোই না। তুমি তো অবুঝ একটা বাবু। এখনো এখনো কি? কিছু না। আবির মেঘ কম করে হলেও সখানে ছবি তুলে ফেলেছে। আসিফ আর জান্নাতও বেশ কিছু ছবি তুলেছে। তবে বন্যা লজ্জায় তানভীরের দিকে ঠিকমতো তাকাতেই পারে না। যে কয়টা ছবি তুলতেই সবগুলোকেই বন্যা অন্যমনস্কভাবে এদিক সেদিক তাকিয়ে আছে। তানভীর বন্যার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বিড়বিড় করলো, এখন লজ্জায় আমার দিকে তাকাতেই পারছো না? সকালে এত মানুষের সামনে জড়িয়ে ধরার সময় তোমার লজ্জা কোথায় ছিল বলো তো? বন্যা ঠোঁট বেঁকিয়ে বলল, সকালে এত মানুষ থাকলেও আবির ভাইয়া আর আসিফ ভাইয়া ছিলেন না। হায় রে, তুমি ওদের দেখে লজ্জা পাচ্ছ, অথচ বড় ভাই হয়েও ওদের মধ্যে মিনিমাম লজ্জাবোধ নেই। দেখেছো কত সুন্দর করে ছবি তুলছে, আর তুমি? বন্যা মৃদু স্বরে বলল, ওনারা বিবাহিত, যেভাবে ইচ্ছে সেভাবে ছবি তুলতে পারেন। তানভীর নীরের দৃষ্টিতে তাকে শক্ত কণ্ঠে বলল, চলো আজই বিয়ে করে ফেলি। না। কেন? পরিবারের সম্মতি ছাড়া বিয়ে করব না আমি। ইস, বিয়ে করব না বললেই হলো? ভালো ভালো রাজি না হলে কিডন্যাপ করে এনে বিয়ে করব। বন্যা মুচকি হেসে বলল, আপনার এত সাহস? নিজের সাহসে না কুলালে প্রয়োজনে আশেপাশের সবার থেকে সাহস ধার নেব, তবুও তোমাকে আমার করিয়ে ছাড়বো। এতটা পথ জার্নিতে আবির এক সেকেন্ডের জন্য মেয়েকে ছাড়ছে না। জান্নাত অনেকক্ষণ যাবৎ বিষয়টা লক্ষ্য করছে, তবে কিছুই বলছে না। ছবি তোলা শেষে জান্নাত অনুষ্ণ কণ্ঠে বলে উঠল, ভাইয়া তুমি মেয়েকে নিয়ে এত ভয় পাও কেন? আবির মেঘের দিকে এক পলক তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল, আজকের আকাশটা দেখেছো? চারদিকে শুধু সাদা মেঘের রূপ। সেই মেঘেদের ভিড়ে আমার মেঘ হারিয়ে গেলে অন্তর্ধারের বিজ্ঞপ্তি কোথায় দিব বলো? আসিফ মেঘে সুরে বলল, তুই বরং মেঘকে সিন্ধুকে তালা দিয়ে রেখে দে, মাঝে মাঝে বের করে দেখবি, আবার সযত্নে রেখে দিবি। আবির উচ্চ শব্দে হেসে বলল, বুদ্ধিটা কিন্তু খারাপ না। ফাজিল। সারাদিনের ঘোরাঘুরি শেষে সন্ধ্যা নাগাদ ক্লান্ত হয়ে সবাই রিসোর্টে ফিরেছে। ফ্রেশ হয়ে যে যার মতো রেস্ট নিচ্ছে। তানভীর বন্যাকে বারবার মেসেজ দিচ্ছে। অবশেষে বাধ্য হয়ে বন্যা রুম থেকে বেরিয়েছে। তানভীর রুমের সামনেই দাঁড়ানো। বন্যা বের হতেই বলল, চলো। কোথায়? ঘুরতে। খুব ক্লান্ত লাগছে। কোলে নিতে হবে?
বন্যার অকস্মাৎ সকালের ঘটনা মনে পড়ে গেছে। আবিরের মতো তানবীরও যদি একই কাজ করে বসে, তার জন্য আগেভাগে বলে উঠল, আমি একাই যেতে পারবো। ঠিক আছে, চলো। সবার রাতের খাবার শেষ, অথচ তানবীরদের আসার কোনো নামই নেই। বাধ্য হয়ে আবির তানবীরের নাম্বারে কল দিল। রিসিভ করতে উষ্ণ সুরে বলল, চাঁদ, সমুদ্র আর তাকে দেখা শেষ হলে রিসোর্ট ফিরে আসেন ভাই। এটা কিন্তু আপনার এলাকা না। 10 মিনিটের মধ্যে চলে আসছি, ঠিক আছে? মাঝখানে একদিন কেটে গেছে। কক্সবাজারের আশেপাশে সবকিছু মোটামুটি দেখা শেষ। বন্যা আর তানবীরের সম্পর্কটা অনেকটাই স্বাভাবিক হয়েছে, তবে আবির কাবাবে হাড্ডির মতো তানবীরের পিছন লেগে আছে। বন্যা আর তানবীর আলাদাভাবে কোথাও গেলে 30 মিনিটের উপরে হলে ওয়ার্নিং স্বরূপ কল দেওয়া শুরু করে, অথচ আবির মেঘকে নিয়ে ঘুরতে যাওয়ার আগেই ফোনটা বন্ধ করে ফেলে। সকালে ব্রেকফাস্ট শেষ করা মাত্রই বাসা থেকে কল আসছে, আজ মাইশা আপুর ডেলিভারি। আবির সবার উদ্দেশ্যে বলল, আমাদের যেতে হবে, তোমরা চাইলে আরো 2-1 দিন থাকতে পারো। আসিফ শান্ত গলায় বলল, তার কোনো প্রয়োজন নেই। ঘুরতে আসছিস, ঘুরলাম, এখন আমাদের একসঙ্গে ফেরা উচিত। ঠিক আছে করে ডিসিশন হওয়ায় ট্রেনের টিকিট ম্যানেজ করা সম্ভব হয়নি, তাই বাসেই রওনা দিয়েছে। বন্যা আর হৃদ একসঙ্গে বসেছে, তানভীর আর আরিফ বন্যাদের পাশাপাশি বসেছে। তাদের সামনে মিম, আইরিন, আসিফ আর জান্নাত বসেছে। আবির আর মেঘ পেছনের দিকে বসেছে। মেঘ আবিরের মুখে পানে তাকিয়ে থেকে শীতল কণ্ঠে বলল, আমার বান্দরবনে যাওয়ার খুব ইচ্ছে ছিল। কিছুদিন পর আবার আসবো, তখন সাজেক, বান্দরবন সব ঘোরাবো। আবার তো কি করব? তুমি যদি মাইশা আপুর বাবু কোলে নেওয়ার জন্য বায়না না করতে, তাহলে আজ আমাদের এভাবে যেতে হতো না। চট্টগ্রামে সব জেলা ঘুরে তারপর বাসায় ফিরতাম। আমি কি জানতাম নাকি? আবির হঠাৎই মেঘের দিকে কেমন করে চাইলো। মিনিট খানেক এক দৃষ্টিতে তাকিয়ে রইলো। মেঘ ভ্রু কুঁচকে প্রশ্ন করলো, এভাবে তাকিয়ে আছেন কেন? আবির ঠোঁট কামড়ে হেসে আচমকা বলে উঠলো, তোমার যে ছোট বাবু এত পছন্দ, এটা তো আগে জানতাম না। জানলে কি করতেন? আবির ফিসফিস করে বলল, মাইশা আপু মা হওয়ার আগে তোমাকে আম্মু ডাক শোনাতাম। মেঘ রাগে সুরে বলল, আপনার কি একটু লজ্জা নাই? লজ্জা থাকাটা কি জরুরি বউ? হ্যাঁ, খুব জরুরি। তুমি একটু দিবে? আমি কি দিব? লজ্জা? উফ, আপনি আমি আপনার সাথে বসবই না। আবির নিঃশব্দে হেসে বলল, বাচ্চা মেয়ে স্বভাব না ছাড়লে কিন্তু আম্মু হতে পারবে না। মেঘ চোখ রাঙিয়ে তাকিয়ে বলল, দোহাই লাগে, বসে বাসে অন্তত এমন কথা বলবেন না। আবির উদাসীন কণ্ঠে বলল, ঠিক আছে, বাকি কথা রাতে হবে। মেঘ জানালার বাহিরে তাকিয়ে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছে। আবির চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে বসে আছে। কয়েক মিনিট যেতেই মেঘ অতর্কিত আবিরের দিকে ঘুরলো। আবিরের কিছু সময় নীরবতা। মেঘের বুকটা কেমন যেন মোচড় দিয়ে উঠেছে। মেঘ আবিরকে এক পলক দেখে আবিরের কাছাকাছি চেপে বসে আবিরের বুকে মাথা রাখলো। আবির তৎক্ষণাৎ মেঘকে নিজের সাথে জড়িয়ে নিয়েছে। আবিরের দুষ্টামিতে অতিষ্ঠ হলেও মেঘ আবিরের নীরবতা একদমই সহ্য করতে পারে না। আবির কিছুক্ষণ চুপ থাকলেই মেঘের মনে দুশ্চিন্তা হানা দেয়। মেঘ আহ্লাদে কণ্ঠে বলল, এই শুনছো? বলো, একটা গান গাও। এখন? হ্যাঁ। কি গান? তোমার ইচ্ছে। আবির আস্তে করে গলা ঝেড়ে গুনগুন করে গাইতে শুরু করলো। তুমি সাগর নীলিমা নও, তুমি মেঘের বরষা নও, তুমি শুধু আবিরের ময়না, ময়না, তুমি আবিরের ময়না। এদিকে বন্যা আর হৃদ দুজনেই ঘুমাচ্ছে। তানভীর ঘাড় কাত করে মুগ্ধ চোখে বন্যাকে দেখছে। অনেকক্ষণ পর বাসের ঝাঁকিতে বন্যার ঘুম কিছুটা কেটেছে। অর্ধ ঘুমে থেকে তানভীরের বিমোহিত চাহনি দেখে লজ্জায় চোখ সরিয়ে নিয়েছে। তানভীর এখনো এক দৃষ্টিতে চেয়েই আছে, পরিস্থিতির জন্য মুখ ফুটে কিছু বলতে পারছে না। আবিরটা বাসায় এসে কোনো মতে ফ্রেশ হয়ে সরাসরি হাসপাতালে চলে গেছে। মাইশা আপুর হাজবেন্ড ওটি রুমের বাহিরে অপেক্ষা করছে। পাশে একটা কেবিনে আবিরের মামা, মামি, আব্বু, আম্মু, মালা, সাকিব সহ মাইশার শ্বশুর বাড়ির কয়েকজন বসে আছে। আবিরের মামা বাড়ির দিকে মাইশার বেবি প্রথম। সবার চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। মেঘ এতক্ষণ খুশিতে থাকলেও সবার অবস্থা দেখে এখন ভয় পাচ্ছে। মেঘের বোধশক্তি হওয়ার পর এই প্রথমবার কারো ডেলিভারির মুহূর্তের হাসপাতালের উপস্থিত হয়েছে। সব পেরিয়ে যাচ্ছে, কিন্তু ভেতরে থেকে বাবুর কান্না শোনা যাচ্ছে না। ভয়ে মেঘের কলিজা পর্যন্ত শুকিয়ে গেছে। এক মুহূর্তের জন্য নিজেকে মাইশা আপুর জায়গায় চিন্তা করতেই অতর্কিত মেঘের মাথা ঘুরতে শুরু করেছে। মেঘ কেবিনে ঢুকে মালিহা খানের পাশে বসে কয়েক ঢোক পানি খেয়ে নিল। মালিহা খান মেঘের মাথায় হাত বুলিয়ে শান্ত গলায় বলল, টেনশন করিস না।
মেঘ শীতল চোখে তাকাতেই মালিহা খান মলিন হাসলেন। অকস্মাৎ পাশের রুম থেকে নবজাতকের কান্নার শব্দ শোনা গেল। বেবির কান্নার শব্দে রুমে থাকা প্রতিটা মানুষের স্তব্ধতা ফিরেছে। নবজাতকের কোলে নেওয়ার জন্য মেঘের ডাক পড়েছে, কিন্তু মেঘ ভয়ে যেতে পারছে না। মেঘ কোনো মতে শক্ত গলায় বলল, ভাইয়া, বাবুকে আপনি কোলে নিন প্লিজ, আমি নিতে পারবো না। মাইশার হাজবেন্ড মেঘকে কয়েকবার ডেকেছে, কিন্তু মেঘের হাত পা সহ পুরো শরীর কাঁপছে। মাইশার হাজবেন্ড বাবুকে কোলে নিয়ে এসে মেঘের মুখোমুখি দাঁড়িয়েছে। মেঘকে উদ্দেশ্য করে কোমল কণ্ঠে বলল, মেঘ, তুমি বলেছিলে বাবুকে কোলে নিবে, অন্ততপক্ষে একবারের জন্য নাও। মেঘ আবিরের দিকে তাকালো। আবির মৃদু হেসে চোখে ইশারা দিল। মেঘ বিছানায় বসে দু হাত বাড়িয়েছে। মাইশার হাজবেন্ড সঙ্গে সঙ্গে বাবুকে মেঘের কোলে দিল। লাল টুকটুকে ছোট্ট একটা বাবু মেঘের কোলে অঝরে কাঁদছে। দু একবার চোখ খোলার চেষ্টা করে ব্যর্থ হয়ে ফের কাঁদতে শুরু করেছে। কিছু সময়ের জন্য মেঘ সর্বাঙ্গ কাল বৈশাখী ঝড়ের মুখোমুখি হলো। অজানা এক ভয় আর আতঙ্কে মেঘের দু চোখ টলমল করছে। বাবুর দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ চোখে পানি জমে বাবুকে ঘোলাটে দেখা যাচ্ছে। মালিহা খান মেঘের অবস্থা কিছুটা আন্দাজ করতে পেরে বাবুকে কোলে নিয়ে মাইশার আম্মুর আর শাশুড়ির কাছে নিয়ে গেছে। বাবুর কান্না, বাড়ির সবাই হই হুল্লোড়ে মেঘ সহ্য করতে পারছে না। মেঘ মাথা নিচু করে কেবিন থেকে বেরিয়ে গেছে। আবিরও এক দৌড়ে বেরিয়েছে। মেঘের কাছাকাছি দাঁড়িয়ে চোখে মুছে দিতে দিতে শান্ত কণ্ঠে বলল, এই মেঘ। কান্নার জন্য মেঘ কথা বলতে পারছে না। আবির ফের বলল, কি হয়েছে তোমার? মেঘ কাঁদতে কাঁদতে শুধু বলল, মা হওয়ার কত কষ্টের। আবির নিঃশব্দে হেসে বলল, এই কষ্টের আড়ালে সীমাহীন সুখ লুকিয়ে থাকে। মেঘ ক্রোধিত নয়নে তাকাতে আবির নড়ে উঠল। সহসা স্বাভাবিক কণ্ঠে বলল, ঠিক আছে, সরি। তুমি মানসিকভাবে প্রস্তুত না হওয়া পর্যন্ত আমি বাবুর কথা কখনোই বলবো না। এবার তো কান্না থামাও প্লিজ। তানভীর, মিম, আরিফ, আসিফরা কিছুক্ষণ পর হাসপাতালে আসছে। সবাই বাবুকে দেখছে আর যে যার মতো গিফট দিচ্ছে। কিছুক্ষণের মধ্যে মাইশা আপুকে কেবিনে শিফট করা হয়েছে। এই সময়ের মধ্যে মেঘের মনের অবস্থা অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। মেঘ বাবুকে কোলে নিয়ে গবেষণা শুরু করেছে। একসময় আবিরও মেঘের সঙ্গে সঙ্গ দিল। বাবুর নাম, চোখ, ঠোঁট তার মতো হয়েছে, সেসব নিয়েই তর্ক বিতর্ক লেগেছে। আলী আহমদ খান বাহিরে ছিলেন। আবির মেঘের তর্ক বিতর্ক শুনে রুমে আসছেন। আলী আহমদ খান আসতেই আবির মাথা নিচু করে দূরে সরে দাঁড়ালো। আলী আহমদ খান কিছু বলতে চেয়েও সহসা কথা গিললেন। আবিরের দিকে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বললেন, বাহিরে আসো, কথা আছে। আবির সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছে। 10 মিনিট পর কেবিনের দরজায় দাঁড়িয়ে তানবীরকে উদ্দেশ্য করে বলল, তানবীর, বাসায় গেলে সবাইকে নিয়ে যাস। রুম ভর্তি মানুষ, তাই মেঘকে কিছু বলতে চেয়েও বলতে পারল না। মেঘরা বাসায় ফিরেছে 10টার দিকে। সবাই সবার মতো শুয়ে পড়েছে। মেঘ আবিরের রুমে কিছুক্ষণ পায়চারি করে হঠাৎ এক দৌড়ে নিচে চলে আসছে। আবিরের রুমটা অনেক বড় হয় মেঘের একা থাকতে ভয় লাগে, তাই ড্রয়িং রুমে চলে আসছে। টিভি দেখতে দেখতে আবিরকে কয়েকবার কল দিয়েছে, কিন্তু আবির কল রিসিভ করছে না। মেঘ এক এক পর্যায়ে সোফাতেই ঘুমিয়ে পড়েছে। প্রায় 12টার দিকে মালিহা খান টিভির শব্দে রুম থেকে বেরিয়ে আসছেন। মেঘকে সোফায় ঘুমাতে দেখে ঘড়ির দিকে তাকালেন। আবিরের আব্বু, চাচ্চু কেউই বাসায় নেই। মালিহা খান মেঘের মাথায় হাত বুলিয়ে আস্তে করে ডাকলেন, মেঘ, এই মেঘ। হুম। এখানে ঘুমাচ্ছিস কেন? রুমে রুমে কি ভয় লাগে? কেন? জানি না। মালিহা খান সোফায় একপাশে বসলেন। মেঘকে নিজের উরুতে শুয়ে দিয়ে চুলে হাত বুলাতে বুলাতে বললেন, মাইশার বাবু দেখে ভয় পেয়েছিস? হ্যাঁ। সংসার জীবন বড়ই কঠিন মা। এই জীবনে ভয়কে জয় করেই চলতে হবে। আবির এখনো ফিরছে না কেন? জানি না, কল রিসিভ করছে না। আচ্ছা, তুই ঘুমা, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। মেঘ কিছুক্ষণ ঘুমানোর চেষ্টা করে হঠাৎই ডাকলো, বড় আম্মু। বল। একমাত্র ছেলের বউ হিসেবে তোমাকে কি আমার পছন্দ? পছন্দ না হলে কি ছেলের বউ করতে রাজি হতাম নাকি? এখন ঘুমানোর চেষ্টা করো, না হয় মাথা ব্যথা করবে। কিছু সময়ের মধ্যে মেঘ ঘুমিয়ে পড়েছে। 10 মিনিট, 20 মিনিটের মধ্যে আবির দৌড়ে বাসায় ঢুকেছে। মালিহা খানের সোফায় বসে থাকতে দেখে পা থামিয়ে ধীর গতিতে আগায়। আম্মুর কোলে ঘুমতো মেঘকে দেখে আবির অপ্রত্যাশিতভাবে হেসে ফেলল। আবির হাসি দেখে মালিহা খান রাগী স্বরে হুংকার দিলেন, তোর দায়িত্ববোধ কি কোনোদিনও সে আসবে না? আসবে। কবে আসবে? বিয়ের পর এত রাত করে কেউ বাসায় ফিরে? মেয়েটা এমনিতেই ভয় পায়, তার উপর তুইও নিরুদ্দেশ হয়ে গেছিস। তোর বউকে দেখে রাখার দায়িত্ব কি আমার? আবির মুচকি হেসে বলল, সরি। তুই যে বিয়ে করেছিস এটা কি তোর মনে থেকে থাকে না? থাকে তো। তাহলে তোর আব্বু কোথায়? চাচুরা বা কোথায়? আসতেছে। কোথায় গিয়েছিলি? আব্বু এসে সব বলবে। আমি আপাতত ওকে নিয়ে যাই।
চাচু এসে মেয়েকে এই অবস্থায় দেখলে আমার খবরই আছে। আবির ঝটপট করে মেয়েকে কোলে নিয়ে রুমে চলে যাচ্ছে। আজ শুক্রবার, বোনের কাবিন হবে, তাই বন্যাদের বাসার সকাল থেকেই রান্নার আয়োজন চলছে। কাছের আত্মীয় স্বজনের ইতিমধ্যে চলে আসছেন। এতটা পথ জার্নি করে আসায় বন্যার শরীর খুব ক্লান্ত, এজন্য ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। হাত মুখ ধুয়ে রুম থেকে বেরিয়ে যেই নামতে যাবে, অমনি বন্যার মামাতো ভাইয়ের সাথে দেখা, যার সাথে কোনো এক সময় বন্যার বিয়ে ঠিক হয়েছিল। ছেলেটা বন্যাকে দেখে মৃদু সুরে বলল, কেমন আছো? বন্যা উত্তর না দিলে ফের নিজের রুমে চলে গেছে। দরজা চাপিয়ে আবারও শুয়ে পড়েছে। বন্যার চোখে তীব্র আক্রোশ, মন আর মেজাজ দুটো চরমভাবে খারাপ হয়ে গেছে। 5 মিনিট পরেই তানবীর কল আসছে। বন্যা রিসিভ করবে না করবে ভেবেও রিসিভ করলো। তানবীর মোলায়েম কণ্ঠে বলল, গুড মর্নিং। বন্যা মলিন হেসে বলল, গুড মর্নিং। ব্যস্ত? না, বলুন। কি করছো? কিছু না, শুয়ে আছি। তানবীর ঘড়ির দিকে তাকিয়ে কিছুটা উদ্বিগ্ন কণ্ঠে বলল, এত বেলা হয়ে গেছে, এখনো শুয়ে আছো কেন? শরীর কি বেশি খারাপ? না। কিছু হয়েছে? তেমন কিছু না। আপনি কল দিয়েছিলেন কেন? বন্যার ভারী কণ্ঠ কথাবার্তা শুনে তানবীর শঙ্কিত হলো। পরপর ধীর কণ্ঠে জানতে চাইলো, বাসায় কি কোনো সমস্যা? না। বলো না। তানবীরের গম্ভীর কণ্ঠ শুনে বন্যা সহসা হাসার চেষ্টা করলো। মৃদু হেসে বলল, আপনি অল্পতে এত সিরিয়াস হয়ে যান কেন? আপুর বিয়ে হয়ে যাচ্ছে, সেজন্য মনটা একটু খারাপ। এখন বলুন, মিমদের নিয়ে কখন আসছেন? আমি বোধহয় আসতে পারবো না। কেন? ভাইয়া বলল আমাকে নিয়ে কোথায় যাবে, কিছুক্ষণের মধ্যেই বের হতে হবে। তুমি চিন্তা করো না, বোনরা সময় মতো পৌঁছে যাবে। বন্যা মলিন কণ্ঠে বলল, আপনি আসবেন না? ইচ্ছে তো ছিল, কিন্তু ভাইয়ার কথা অমান্য করে যেতে পারবো না। তবে সুযোগ পেলে অবশ্যই আসবো। আচ্ছা। তানভীর কল কেটে দিয়েছে। বন্যা ফোন থেকে গতকালের তোলা একটা ছবি বের করে শীতল চোখে তাকিয়ে তানভীরকে দেখছে। কিছুক্ষণ পর বন্যার বোন রুমে আসছে। আপুকে দেখে বন্যা আতঙ্কিত হয়ে ফোন রেখে দিয়েছে। বন্যার বোন বন্যার মাথার কাছে বসে আস্তে করে বলল, কি হয়েছে তোর? কিছু না। মন খারাপ? বন্যা নীরবে ঢোক গিলছে। বন্যার বোন মাথায় হাত বুলিয়ে শান্ত কণ্ঠে বলল, মামারা তোর বিয়ের আলোচনা তুলেছে। তাদের ছেলের অতীত ভুলে আমরা যেন আবার চিন্তা করি। বন্যার কপাল কুঁচকে তাকিয়ে আছে, বুকে অজানা ভর হানা দিচ্ছে, চোখের কোণে পানি জমতে শুরু করেছে। বন্যার বোন কিছুক্ষণ তাকিয়ে থেকে কোমল কণ্ঠে ডাকলো, বন্যা। হুম। তুই কি তানবীরকে পছন্দ করিস? বোনের মুখে এমন প্রশ্ন শুনে বন্যা কিছুটা ঘাবড়ে গেছে। কয়েক মুহূর্ত প্রশস্ত আঁখিতে তাকিয়ে রইল। বোনের এমন প্রশ্নের তোপে নিজেকে সামলাতে না পেরে হঠাৎই বোনকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো। বন্যার বোন মাথায় হাত বুলিয়ে দিতে দিতে উদ্বিগ্ন কণ্ঠে বলল, হ্যাঁ কিনা বল। বন্যা তখনও অঝরে কেঁদে যাচ্ছে। বন্যা কাঁদতে কাঁদতে বলল, আমি না চাইতে ওনাকে ভালোবেসে ফেলেছি আপু। আমি ওনাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। বন্যার বোন দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আস্তে করে বলল, আমি জানতাম। অবশ্য সেদিনের আচরণ দেখেই আমার সন্দেহ হয়েছিল। বন্যা ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। বন্যার বোন আবারও জিজ্ঞেস করলো, মেঘ জানে? মেঘ, মিম, আবির ভাইয়া সবাই জানে। তাহলে মুখ ফুলে শুয়ে আছিস কেন? নিচে চল। মামারা আশ্চর্য, ওনাদের জন্য আমাদের জীবন থেমে থাকবে নাকি? ওনাদের হীরার টুকরো ছেলের জন্য হীরা খুঁজতে থাকুক, আমরা রূপা রূপা নিয়ে সুখে থাকবো। কি বলিস? বন্যা অনস্র হেসে বলল, ঠিক আছে। সকাল 10টার দিকে আরিফ আর আইরিন মেঘদের বাসায় আসছে। যদিও মাহমুদা খান এখনো খান বাড়িতেই আছেন। সবার সঙ্গে টুকটাক কথা বলে আরিফ চুপচাপ মিমের রুমের সামনে আসছে। দরজার ঠোকা দিয়ে ধীর কণ্ঠে শুধালো, আমি কি আসতে পারি? মিম চোখে কাজল দিচ্ছিল। কাজল দেওয়া থামিয়ে কিছুটা ঝুঁকে আরিফকে দেখে স্বাভাবিক কণ্ঠে বলল, তুমি আসবো কিনা বলো। আসো। আরিফ রুমে ঢুকে চারদিকে নজর বুলিয়ে মিমের দিকে তাকালো। মিম নিঃশব্দে ভ্রু নাচাতেই আরিফ মুচকে হাসলো। মিম ঠোঁট বেঁকে শক্ত কণ্ঠে বলল, আমার রুমে কেন আসছো? ঝগড়া করতে? তোমার কি আমাকে এত ঝগড়াটে মনে হয়? হ্যাঁ। এখন বলো কেন আসছো? তোমাকে দেখতে। মিম দু হাতে নিজের দু গালে হাত রেখে ঘন ঘন পল্লব ঝাপটে বলল, দেখেছো? আরিফ মুচকি হেসে বলল, তোমাকে খুব সুন্দর লাগছে। মিম সঙ্গে সঙ্গে হাত নামিয়ে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলল, ওই তোমার মনে কি চলে? তোমার হাবভাব আমার একদম ভালো লাগছে না। আমি কিন্তু ভাইয়াকে বিচার দিব। কি বিচার দিবে? বলবো বলবো তুমি যে আমার সাথে অসভ্যতা করো। ভাইয়ার যখন তোমার পা ভেঙে হকি খেলবে তখন বুঝবা। আরিফ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে তপ্ত সুরে বলল, পা কবে ভাঙবে জানি না, তাহলে প্রস্তুতি নিতে সুবিধা হবে।
ফাল কথা বাদ দিয়ে যাও এখান থেকে, নয়তো সত্যি সত্যি বিচার দিব। আরিফ পকেট থেকে 2 ডজন লাল রঙের কাচের চুড়ি বের করে বিছানার উপর রেখে শান্ত গলায় বলল, খুব শখ করে তোমার জন্য চুড়িগুলো নিয়ে আসছি, তুমি পরলে খুশি হব। আরিফ দরজা পর্যন্ত গিয়ে আবারও থামলো, আর চোখে মিমের দিকে তাকিয়ে ফের বলল, তোমাকে আজ অন্যরকম সুন্দর লাগছে, কারো নজর না লাগুক। মিম কপাল কুঁচকে তাকিয়ে আছে। আরিফ চলে গেছে। মিম ড্রেসিং টেবিলের আয়নার দিকে তাকালো। লজ্জা আর কোষ্টায় মিমের উজ্জ্বল ধৃষ্টতা আরো বেশি ঝলমল করে উঠল। আরিফকে নিয়ে কখনো সেভাবে কিছু ভাবেনি মিম। দুজনের সম্পর্কটা খুব বেশি মধুর নয়। এই বেলায় দুটো ভালো কথা বললে ও বেলায় ঝগড়া লেগেই থাকে। তাই আরিফের এই হঠাৎ পরিবর্তন মিমের কাছে অস্বাভাবিক লাগছে। মিম দুজোড়া চুড়ি হাতে নিয়ে কিছুক্ষণ দেখে আবারও রেখে দিল। প্রায় 4টার দিকে আবির তানভীরকে নিয়ে বন্যাদের বাসায় সামনে আসছে। বাইক থেকে নামতে আবির চটজলদি পকেট থেকে টিস্যু বের করে তানভীরের মুখে মুছিয়ে দিতে লাগলো। আবিরের কাণ্ড দেখে তানভীর হতবিম্বল। কাজের নাম করে সকাল থেকে 2-3 ঘন্টা তানভীরকে সেলুনে বসিয়ে রেখেছে। 100 হেয়ার স্টাইল দেখে অনেক ভেবেচিন্তে একটা সিলেক্ট করে দিয়েছে। এমনকি তানভীরের পরনে পাঞ্জাবিটাও আবিরেরই দেওয়া। আবির তানভীরের চুল ঠিক করে দিতে দিতে মৃদু সুরে বলল, ভদ্র ছেলের মতো থাকবে কেমন? তানভীর ভ্রু কুঁচকে বলল, আমার মনে হচ্ছে আমাকে মেহমানের থেকেও বেশি নতুন জামাই লাগছে। আমি কি বিয়ে করতে যাচ্ছি নাকি? আবির হাসলো, সহসা বলে উঠল, করলে ক্ষতি কি? তানভীর আর চোখে তাকিয়ে আবির তাড়া দিল। তানভীরকে নিয়ে বাসায় ভেতর ঢুকলো। মেন গেট ভিতরে এক পা রাখতেই তানভীর আশ্চর্য বনে গেল। আলী আহমদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান সহ মিম, মেঘ, আদি, আইরিন, আরিফ, আসিফ, রাকিব সবাই উপস্থিত। তাছাড়া বন্যা বড় আপুর শ্বশুরবাড়ির মানুষজন, বন্যাদের আত্মীয় স্বজন। ড্রয়িং রুম পরিপূর্ণ। বন্যার আব্বু হেসে বললেন, নতুন জামাইয়ের আসতে এত দেরি কেন? তানভীর শুকনো মুখে ঢোক গিলে আবিরের দিকে তাকালো। আবির মুচকে হেসে বিড়বিড় করলো, সারপ্রাইজটা কেমন দিলাম? আই এম শকড। মেঘ দ্রুত এগিয়ে এসে আহ্লাদে কণ্ঠে বলল, ভাইয়া আমাকে কেমন লাগছে? তানভীর মেঘকে আপাদমস্তক দেখে আবারও আবিরের দিকে তাকালো। মেঘের বিয়ের সময় এত এত শাড়ি আর লেহেঙ্গা দেখেছিল। যে মেঘের জন্য শাড়ি লেহেঙ্গা কেনা শেষে তানভীরকে টেনেও সব থেকে বের করা যাচ্ছিল না। একই ডিজাইনের দুটো লেহেঙ্গা তার খুব পছন্দ হয়েছিল। এক পর্যায়ে খুব জোরাজুরি করেই 2টা লেহেঙ্গা নিয়েছিল। তানভীর ভেবেছিল বন্যাকে যেদিন প্রপোজ করবে সেদিন মেঘ আর বন্যাকে এই লেহেঙ্গাই দুটো দিবে। কিন্তু হুট করে কক্সবাজারে যাওয়া, ওখানে পরিকল্পনাবিহীন প্রপোজ করা, সব মিলে পরিকল্পনাগুলো এলোমেলো হয়ে গিয়েছিল। এদিকে মেঘে ইচ্ছে ছিল তানভীরের বিয়েতে বন্যা আর মেঘ দুজনে এক লেহেঙ্গা পরবে। তাই আবির বাধ্য হয়ে তানভীরের কেনা লেহেঙ্গা দুটাই দিয়ে দিয়েছিল। আবির ধীর কণ্ঠে বলল, আমার কিছু করার ছিল না। তুই খুব ভালো করে জানিস তোর বোনের বাইনার কাছে আমি আবির নাথিং। আলী আহমদ খান ভারী কণ্ঠে বললেন, ভেতরে আসো। তানভীর কিছুটা সামনে এগিয়ে সবাইকে সালাম দিল। সবার কথার সোফায় গিয়ে বসলো। আশেপাশে সবাই অদ্ভুত দৃষ্টিতে তানভীরকে দেখছে। কি হচ্ছে, কি হতে চলেছে সেটা পুরোপুরি আন্দাজ করতে না পারলেও তানভীর কিছুটা হলেও আন্দাজ করতে পারছে। বন্যার আব্বু চাচ্চু ওনারা তানভীরকে টুকটাক প্রশ্ন জিজ্ঞেস করছেন। তানভীর ধীরস্থির কণ্ঠে উত্তর দিচ্ছে, তবে গলা প্রচন্ড প্রচন্ড বেগে কাঁপছে। আব্বু আর বড় আব্বুদের দিকে তাকানোর বিন্দুমাত্র সাহসও অবশিষ্ট নেই। আবির তানভীরের ঠিক পেছনে দাঁড়ানো। বন্যার আব্বু আবার সবার উদ্দেশ্যে বললেন, পরিচয় করিয়ে দিই, সে সাফিয়াদ্দিন খান তানভীর ওরফে তানভীর খান। সবার উপস্থিতিতে একটা কথা বলতে চাই। বড় মেয়ের সাথে সাথে আমি আমার ছোট মেয়ের মেহেরনাজ মুনতাহার বন্যার সাথে তানভীরের বাগদান সম্পূর্ণ করে রাখতে যাচ্ছি। গতকাল রাতে অনাকাঙ্ক্ষিতভাবে সিদ্ধান্ত নেওয়ার কারণে সবাইকে আগে কিছু জানাতে পারিনি। বন্যার আব্বুর কথা শুনে তানভীরের বুক ধুকপুক করছে। মনে যত সাহস ছিল সব যেন সেকেন্ডের মধ্যেই উধাও হয়ে গেছে। তানভীর মাথা নিচু করে আস্তে করে ঢোক গিলল। গতরাতে তানভীরকে বাসায় পাঠিয়ে সবাই যে আলোচনা বসেছিল, আর সেই আলোচনার সর্বাঙ্গীনয় যে আবির ছিল, এটা বুঝতে সময় লাগলো না। গত 2 দিনে আবিরের বলা কথাগুলো তানভীরের কানে বাজছে। আবির কয়েকবার সরাসরি জিজ্ঞেস করেছিল, বিয়ে করার মতো সাহস আছে তোর? তানভীর তখন কথাগুলোকে সেভাবে গুরুত্ব না দিলেও
এখন সব বুঝতে পারছে। তানবীরের খুব ইচ্ছে করছে আবিরকে জড়িয়ে ধরতে, কিন্তু এত মানুষের ভিড়ে সেটাও করতে পারছে না। বন্যার মামাতো ভাই এক দৃষ্টিতে তানবীরের দিকে তাকিয়ে আছে। সুপ্ত ক্রোধ চোখে উপচে পড়ছে তার। বিষয়টা তানবীরকে চোখে না পড়লেও আবিরের চোখে ঠিকই পড়ছে। আবির ছেলেটাকে দেখে মিটিমিটি হাসছে। ছেলেটার নজর আবিরের দিকে পড়তে আবির সহসা দাঁত বের করে নিঃশব্দে হাসলো। ছেলেটার শুকনো নেত্রে তাকে কয়েক সেকেন্ডের মধ্যেই চোখ সরিয়ে নিল। 10 থেকে 15 মিনিট আলাপচারিতা শেষে বন্যার বোনকে ডাকা হলো। দুই বোন একসঙ্গে নেমেছে। বন্যার বোনের পরনে বেনারসি শাড়ি, আর বন্যার পরনে তানবীরের কিনে রাখা সেই লেহেঙ্গা। ওদের সাথে মিম, আইরিন আর মেঘও নামছে। তানবীর ঘাড় ঘুরিয়ে তাকানোর সঙ্গে সঙ্গে হৃদয় জুড়ে হিমশীতল হাওয়া বয়ে গেল। বন্যা ভারী মেকআপ না নিলেও লেহেঙ্গার সাথে মানানসই ভেবেই সেজেছে। মিষ্টি কালারের লেহেঙ্গার সাথে ম্যাচিং করে চুড়ি, অল্প স্বল্প গহনাও পরেছে। চোখে কাজল আর ঠোঁটে গাঢ় লিপস্টিক দিতেও কৃপণতা করেনি আজ। এই অকল্পনীয় অপরূপ সাজে বন্যাকে দেখামাত্র নিজের অজান্তেই তানবীরের ঠোঁটে প্রশান্তির হাসি ফুটল। হৃদয় বইছে বসন্তের প্রেমময় হাওয়া। মনের ভেতর থেকে শুধু একটা কথাই বের হচ্ছে, শি ইজ মাই বেটার হাফ। তানভীরের নিষ্পলক চাহনি দেখে আবির অতর্কিত তানভীরের কাঁধে হাত রেখে আস্তে আস্তে আঙ্গুল নাড়ালো। তানভীর সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে স্বাভাবিক হয়ে বসেছে। একটা সোফায় বন্যার দুই বোন পাশাপাশি বসা। তানভীর বন্যার পাশে বসেছে, আর বোনেরা পাশে তার হবু হাজবেন্ড মোজাম্মেল খান। চোখে ইশারা দিতে আবির পকেট থেকে একটা আংটির বক্স বের করে নিল। মেঘ এতক্ষণ দূরে থাকলো, এখন আবিরের পাশে বসে দাঁড়িয়েছে। আবির তাকাচ্ছে না দেখে মেঘ আবিরের হাতে চিমটি কাটলো। আবির মেঘের দিকে তাকিয়ে ভ্রু নাচাতেই মেঘ বিড়বিড় করে বলল, আমাকে কেমন লাগছে বললেন না তো। মেঘের কপালে উল্টে যাওয়ার টিকলিটা ঠিক করে দিয়ে আবির অত্যন্ত ধীর কণ্ঠে বলল, তুমি তমসার বুকে অনুদার আলোকছটা হলেও আবিরের হৃদয়ে নিরন্তর দীপ্তির মেলা। মেঘ হালকা ধমকের সুরে বলল, এটা প্রশংসা ছিল নাকি অবজ্ঞা? আপাতত অবজ্ঞাই ভাবো, প্রশংসাটা না হয়ে রাতের বেলা জন্য তোলা থাকলো। আবির ঠোঁট কামড়ে হেসে আলগোছে চোখ টিপল। মেঘ মুখ ফুলিয়ে প্রশস্ত নেত্রে তাকিয়ে দু হাতে আবিরের হাত খামচে ধরেছে। এর মধ্যে তানভীর বন্যার বাগদান সম্পূর্ণ হয়ে গেছে। বন্যা বুক ফুলিয়ে শ্বাস টেনে পরপর দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে নিজের অনামিকা আঙ্গুলের দিকে তাকালো। অন্তর্নিহিত অনুষঙ্গে বন্যার দুচোখ চিকচিক করছে। তানবীরের সাথে বিয়ের কথা সকাল পর্যন্ত জানতো না বন্যা। বন্যার বোন হৃদের মুখ থেকে তানবীরের কথা শুনে বন্যাকে সকালে জিজ্ঞেস করেছিল। তবে এর কিছুক্ষণ পর মেঘ মিমরা আসতেই বাড়ির পরিবেশ বদলে গিয়েছিল। পরিবেশে বন্যার আব্বু গতরাতের আলোচনার কথা বন্যাদের জানিয়েছে। এত সহজে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে এটা বন্যা কল্পনাও করতে পারেনি। আপাতত বাগদান সম্পূর্ণ হলেও তানভীরের জব হওয়ার পর অনুষ্ঠান করা হবে। তানভীর সবার দিকে একবার নজর বুলিয়ে অকস্মাৎ বন্যার কানের কাছে ফিসফিস করলো, তোমাকে চেয়েছিলাম আমি ভোরের স্বপ্নের মাঝে, আবৃত অনুভবে নিমিত্ত পেয়ে গেছি গোধূলি লগ্নের আগে। বন্যা আর চোখে তানবীরের দিকে তাকালো। তানবীরের নেশাক্ত দৃষ্টি, মায়াবী আদল, অকৃপণ হাসি দেখে বন্যার উষ্ঠ যুগল কিছুটা প্রশস্ত হলো। বন্যা চোখ নামিয়ে মৃদুস্বরে বলল, সরি বলছো কেন? আমার ফোন মেঘের কাছে, তাই আপনাকে আগে জানাতে পারিনি। ভালো হয়েছে জানাওনি, আগে জেনে গেলে হয়তো এত সুন্দর অনুভূতিটা মিস করে যেতাম। বন্যা শীতল চোখে ফের তাকালো। তানবীরের সাথে চোখাচোখি হতেই নিজের চোখ নামিয়ে নিয়েছে। তানবীর কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে উষ্ণ সুরে বলল, দৃষ্টিকে জানিয়ে দাও তানবীর আজ থেকে শুধুই বন্যার। মনের সব ভয় ভীতি শঙ্কা ভুলে যেতে চাই নিরালায়। ছাদে খাবারের আয়োজন করা হচ্ছে। বড়দের খাবার খাওয়ানোর জন্য নিয়ে গেছে। আত্মীয় স্বজনদের ভিড় কমতে তানভীর অকস্মাৎ উঠে গিয়ে আবিরকে জড়িয়ে ধরলো। আকস্মিক ঘটনায় আবির কিছুটা অবাক হলো। কয়েক মুহূর্ত পর আবিরও জড়িয়ে ধরলো। তানভীর অধীর কণ্ঠে বলল, ধন্যবাদ ভাইয়া, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি না চাইতেই তুমি আমার জীবনের সবচেয়ে দামি গিফটটা আমাকে দিয়ে দিলে। তোমার এই আনুকূল্য আমি কোনোদিনও ভুলবো না। ভালোবাসি ভাইয়া, খুব ভালোবাসি। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, তুই আমার জন্য যত ঝড়ঝাপটা সহ্য করেছিস তার কাছে এই উপহার কিছুই না রে। তবে হ্যাঁ, 2 বছর আগে তোর বউকে আমাদের বাড়িতে নিচ্ছি না।
আমার বউয়ের বউ বউ ফিল শেষ হলে তবেই তোর বউকে ঘরে তুলবো, ঠিক আছে? তুমি যা বলবে তাই হবে। তানভীরের হাস্যোজ্জ্বল চেহারা আর আবেগী কণ্ঠস্বর শুনে মেঘ অভিমানী কণ্ঠে বলল, এখন সব ভালোবাসা ভাইয়ের জন্য। আমি যে এত বছর বান্ধবীটাকে আগলে রেখেছি, প্রপোজ করেছি, বিয়ের জন্য এত চিল্লাচিল্লি করেছি, এগুলো কিছুই না। তানভীর আবিরকে ছেড়ে হাসি মুখে মেঘের দিকে তাকালো। আলতো হাতে মেঘকে বুকে জড়িয়ে আদুরে কণ্ঠে বলল, তুই তো আমার সব কিছু। তুই পৃথিবীতে আসছিলি বলেই আমি তানভীর পৃথিবীর শ্রেষ্ঠ একটা বোন পেয়েছি। তুই আসছিলি বলে আমি আবির ভাইয়ার মতো ভাই পেয়েছি, আর বন্যার মতো একজন জীবন সঙ্গী পেয়েছি। আমার জীবনে তুই সবচেয়ে দামি। সারা জীবন ভালোবাসি বলল তোর প্রতি আমার ভালোবাসা অন্ত ঘটবে না। তবুও বলছি বনু, আমি তোকে সীমাহীন ভালোবাসি। মেঘ আহ্লাদে কণ্ঠে বলল, আমার চোখে তুমি পৃথিবীর সেরা ভাই। তুমি আমার জীবনে না থাকলে আমি বোধহয় ভালোবাসার সঠিক অর্থই বুঝতাম না। আমিও তোমাকে সীমাহীন ভালোবাসি ভাইয়া। রাকিব শক্ত কণ্ঠে বলল, হ ভাই, ভালোবাসা সব তোদেরই। আমরা ভাই বোনেরা জলে ভেসে এসেছি, তাই না না আসিফ? জি ভাই, আমারও তাই মনে হয়। তানভীর মেঘকে ছেড়ে সবার উদ্দেশ্যে বলল, আমি তোমাদের সবাইকে ভালোবাসি। আরিফ ঠাট্টার সুরে বলল, সবার মধ্যে কি ভাবিও আছে নাকি ভাই? তুমি সরাসরি বলতে পারছো না বলে আমাদের নাম নিচ্ছ, তাই না? তানভীর ঠোঁট বেঁকিয়ে ভেঙচি কেটে বলল, পরপর নির্ট কণ্ঠে বলে উঠল, কেন, আমি কি ভয় পাই নাকি? বন্যার দিকে তাকিয়ে মোলায়েম কণ্ঠে বলল, আই লাভ ইউ বন্যা। সবাই একসঙ্গে হেসে উঠল। বন্যা লজ্জায় চোখ নামিয়ে নিয়েছে। সবার মধ্যে থেকে আইরিন বলে উঠল, মানি না, মানবো না। সবার বেলায় ভালোবাসি আর ভাবির বেলায় লাভ ইউ। তানভীর ভ্রুকুচকে ভারী কণ্ঠে বলল, দাঁড়া, তোর বিয়েটাও খুব তাড়াতাড়ি ঠিক করছি। না। মেঘ বন্যাকে টেনে এনে তানভীরের পাশে দাঁড় করিয়ে তানভীরের হাতের উপর বন্যার হাত রাখলো, তার উপর নিজের রেখে মোলায়েম কণ্ঠে বলতে শুরু করলো, আজ থেকে আমার বেবিটা তোমার। তাই বলে এটা ভেবো না যে আমি আমার বেবিকে ছেড়ে দিব। তুমি যদি ইচ্ছেকৃত আমার বেবিকে কষ্ট দাও তাহলে এর ফল খুব খারাপ হবে। আর হ্যাঁ, আমার ভাইও আমার, আমার বেবিও আমার, তাই তোমাদের দুজনের উপর আমার অধিকার সবচেয়ে বেশি, বুঝছো? বন্যা আর তানভীর একসঙ্গে বলল, জি আপু, বুঝেছি। আবির মেঘের হাতের ওপর নিজের হাত রেখে নিরেট কণ্ঠে বলল, আর আমার বউয়ের ওপর আমার অধিকার সবচেয়ে বেশি, বুঝছো? মেঘ আর চোখে তাকে নিঃশব্দে হাসলো। তানভীর বন্যা ফের বলল, জি ভাইয়া, বুঝেছি। রাকিব হুট করে বলে বসলো, মেঘের জন্মের পর থেকে মেঘের উপর তো তোর অধিকারই সবচেয়ে বেশি। মেঘের সাথে কেউ কথা বলা তো দূর, মেঘের দিকে কেউ তাকালো তো তোর মেজাজ 626 হয়ে যেত। জয়ের কথা মনে হলে এখনো আমার কলিজা কেঁপে ওঠে। রাগের বশবর্তী হয়ে মেঘকে দু একটা থাপ্পড় দিয়ে ফেলেছিলি বলে মেঘ তোর উপর রাগ করেছিল, আর তুই সেই রাগ মিটিয়েছিলি জয়ের উপরে। 11 বছরের ছেলেটার মাথায় তখনও 60টা সেলাই লেগেছিল। জয়কে মেরে নিজের রাগটা কমাতে পারলো, মেঘের রাগ কমাতে পারলি না। মেঘের রাগ ভাঙানোর চেষ্টায় নিজেকে ভেঙে চুরে নতুন করে তৈরি করলি। তুই বাহির থেকে বদলে গেলি, কিন্তু মেঘের প্রতি আবেগ আর নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারলি না। যে শুনলি সেই জয় আবারও মেঘের সাথে যোগাযোগ করতে চেষ্টা করেছে। তুই সব প্ল্যান বাদ দিয়ে দেশে আসলি কেন? জয়কে মারতে? মারলি তো মারলি, একেবারে 2 মাসের জন্য হাসপাতালে পাঠালি। বাকিদের কথা না হয় বললাম না। এই, তুই আবার অধিকার নিয়ে কথা বলছিস? মেঘের দায়িত্ব নিতে চাইলে বা মেঘের যত্ন নিতে চাইলে আগেই তাদের আদমোড়া করে ফেলতি। আর এখন তো প্রকাশ্যে তোর বউ, কেউ কিছু বলা তো দূর, তাকালেও তুই মাটিতে কুপি দিবি। আবির গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমার বউ শুধু আমার, কেউ খারাপ নজরে তাকালে, দুঃসাহস দেখালে আমি আবির তার জীবনকে দুঃসাহস বানিয়ে দিব। মেঘ নির্বাক চোখে রাকিবের দিকে তাকিয়ে আছে। মিম দূরে দাঁড়িয়ে সবার কাণ্ড কারখানা দেখছে। হঠাৎ আরিফের নজর পড়তে মিমের কাছে এগিয়ে গেল। মিমের হাতের লাল চুড়িগুলো দেখে মুচকি হেসে বলল, আমার দেওয়া চুড়িগুলো পরার জন্য ধন্যবাদ। এত খুশি হওয়ার মতো কিছু হয়নি, জামার সাথে ম্যাচ হয়েছে তাই পরেছি। মিথ্যে বলো না মিম। আর যাই হোক, তোমার সাথে মিথ্যেটা যায় না। মিম চোখ তুলে তাকালো। আরিফের নিষ্পলক চাহনি দেখে আতঙ্ক আর কুষ্টায় চোখ সরিয়ে নিল। মিম বারবার বলেছিল এই চুড়িগুলো পরবে না, তবুও শেষ পর্যন্ত পড়েছে। কেন পড়েছে নিজেও বুঝতে পারছে না।
মাগরিবের নামাজের পরপর তানভীররা সবার থেকে বিদায় নিয়ে বের হচ্ছে। বন্যার আব্বু আবিরের আব্বু চাচুকে এগিয়ে দিতে বেরিয়েছেন। ঈদ, আদি, মিম, আরিফরা আগেই বেরিয়ে গেছে। মেঘ আর আবির বন্যার আম্মুর মামি আরো অন্যদের সাথে কথা বলছেন। তানভীরদের এগিয়ে দিতে বন্যা গেটের বাইরে সরু গলিটা পর্যন্ত এসেছে। তানভীর কিছুটা সামনে চলে গেছে, আচমকা কিছু ভেবে পেছনে ঘুরলো। বন্যাকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে এক ছুটে এসে বন্যাকে জড়িয়ে ধরলো। অনাকাঙ্ক্ষিত ঘটনায় বন্যার শরীর ঝাঁকুনি দিয়ে উঠেছে, বুকের ভেতর হৃৎপিণ্ডটা অস্বাভাবিকভাবে কম্পিত হচ্ছে। তানভীর কয়েক সেকেন্ডের ব্যবধানে বন্যার কপালে গালে অনবরত কিস করে ফেলেছে। বন্যা নিস্তব্ধ চোখে চেয়ে তানভীরের পাগলামি দেখেছে। তানভীর আচমকা বন্যার মাথায় দেওয়া ঘোমটাটা এক সাইডে টেনে বন্যাসহ নিজের মাথা ঢেকে দিল। বৈদ্যুতিক বাতির আলোতে বন্যার ভীতিকর চেহারা অল্প বিস্তর দেখা যাচ্ছে। তানভীর বন্যার কাছাকাছি আসতেই বন্যার নিঃশ্বাস এলোমেলো হয়ে যাচ্ছে। তানভীরের নিঃশ্বাস বন্যার ঠোঁটে লাগছে। বন্যার ঠোঁট অপ্রত্যাশিতভাবে কাঁপছে। তানভীর সহসা বন্যার কম্পিত অধর নিজের দখলে নিল। বন্যা সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে তানভীরের পেটের দুপাশ চেপে ধরেছে। আবির আর মেঘ সবার থেকে বিদায় নিয়ে বের হতে এই দৃশ্য দেখলো। মেঘ ঠিকমতো বোঝার আগে আবির এক হাতে মেঘের চোখ ধরে নিয়ে সামনে নিয়ে গেছে। মেঘ তপ্ত স্বরে বলল, চোখ ধরেছেন কেন? এসব দৃশ্য দেখার বয়স হয়নি তোমার, একটু দেখে ফেলি। এই ফাজিল, তানভীর তোমার বড় ভাই না? বন্যা তো আমার বান্ধবী হয়, দেখি না একটু। আবির দাঁতের দাঁত চেপে বলল, নির্লজ্জের মতো কথা বলো না তো। আপনি খুব খারাপ। তাই? ঠিক আছে, খারাপের রূপটা না হয় রাতে দেখাবো। এখন চলো। বিয়ের পর থেকে আবিরের অফিস সম্পর্কিত কোনো মাথা ব্যথা নেই। রাকিব আর রাসেল কোনো রকম অফিস টানছে। আবিরকে কিছু বলার মতো অবস্থা নেই, কারণ আবির অন্য এক জগতে আছে। অবশেষে আবির আজ অফিসে যাবে, যদিও স্ব ইচ্ছা না। আবির মেঘের বিয়ের আগে থেকে একটা মিটিং আটকে আছে। সেই মিটিং এর জন্য আজ বাধ্য হয়ে যেতে হচ্ছে। আবির ফ্রেশ হতে ওয়াশরুমে থেকে বের হতেই দেখলো বিছানার উপর আবির শার্ট, প্যান্ট, টাই সুন্দর করে গুছিয়ে রাখা হয়েছে, অথচ মেঘ রুমে নেই। আবির ভ্রু কুঁচকে রুম থেকে বেরিয়ে বেলকনিতে গেল। মালিহা খান, হালিমা খান, মিম, আদির সাথে মেঘও গল্প করেছে। মূলত তানভীরকে বিয়ে নিয়ে আলোচনা করছে। আবির বিয়ের বিষয় আগে থেকে কেউ না জানলেও তানভীরের বিষয় নিয়ে বাড়িতে আলোচনা আগেই হয়েছিল। তানভীর বাড়ি থেকে চলে যাওয়ার পর পরিস্থিতি অস্বাভাবিক হয়ে গিয়েছিল। তখন মাহমুদা খান বন্যার কথা জানিয়েছিলেন। অনেক বছর যাবৎ বন্যাকে চিনে জানে, আচার আচরণ ভালো, সব মিলিয়ে কারোরই কোনো আপত্তি ছিল না। তানভীরের উপর অল্প বিস্তর অভিমানের কারণে সবাই ইচ্ছাকৃত তানভীরকে আগে কিছু জানায়নি। আবির কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে অকস্মাৎ উচ্চ শব্দে ডাকলো, বউ। মেঘ সহসা চোখ তুলে তাকালো, কিন্তু উঠে গেল না। আবির শক্ত কণ্ঠে আবার ডাকলো, রুমে আসো। মালিহা খান শান্ত গলায় বললেন, ডাকছে, যা। মেঘ দরজায় দাঁড়িয়ে ভ্রু গুটিয়ে ধীর কণ্ঠে বলল, সবকিছু রেডি করে রেখে গেলাম, আবার ডাকছেন কেন? আবির, আমি অফিসে যাওয়ার আগ পর্যন্ত তুমি আমার চোখের সামনে থাকবে। এখন টাইটা পরিয়ে দাও। মেঘ তখনও দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আবির জিজ্ঞেস করলো, টাই বাঁধতে পারো না? মেঘ মৃদু হেসে বলল, এই দায়িত্বটা যে আমার নিতে হবে এটা খুব ভালো করেই জানতাম, তাই আগেভাগেই শিখে ফেলেছি। গুড গার্ল। আবির রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছে। মেঘ আবিরকে এগিয়ে দিয়ে আবারও রুমে ঢুকলো। বিয়ের ঝামেলা, কক্সবাজার ভাইয়ের বিয়ে, সব মিলিয়ে ব্যস্ততায় আবিরকে রুমটাকে এখনো আপন করিয়ে নিতে পারেনি। মেঘের জামা কাপড়ের প্রায় সবই এখনো মেঘের রুমেই আছে। মেঘ সেগুলি টুকটাক গোছাচ্ছে। সকাল থেকে তানভীরের কোনো খোঁজ নেই। আবির কিছু দূর যাওয়ার পর তানভীরের নাম্বারে কল দিল। তানভীর কল রিসিভ করতে আবির জানতে চাইল, কোথায় আছিস? মুন্সিগঞ্জে। ওখানে কি করছিস? বউ নিয়ে এসেছি। বাহ, অসাধারণ। এটা অসাধারণ না ভাই, খুব সাধারণ। সাবধানে থাকিস। ঠিক আছে। মেঘ গুনগুন করে গান গাচ্ছে আর আপন মনে ওয়ার্ড্রোবে জামা রাখছে। জামার মাঝখান থেকে একটা ওড়না নিচে পড়ে গেছে। ওড়না তুলতে গিয়ে অকস্মাৎ বেডের নিচে একটা বড় লাকেজ চোখে পড়ল। মেঘ তেমন একটা গুরুত্ব না দিয়ে আবারও কাজে মনোযোগ দিল, কিন্তু মনের ভিতর কেমন যেন কৌতূহল জাগছে। কিছুক্ষণ পর মেঘ বেডের নিচ থেকে লাকেজটা বের করলো। লাকেজে তালা দেখে চাবি খুঁজতে লাগলো। অবশেষে চাবির
খোঁচা থেকে লাগেজের চাবি বের করে লাগেজটা খুললো। লাগেজ ভর্তি জিনিসপত্র দেখে নিজের অজান্তেই কপাল কয়েক স্তর ভাঁজ ফেললো। উপর থেকে দু একটা জিনিস সরাতে আশ্চর্য নয়নে তাকালো। মেঘের ছোটবেলার জামা, ছোট ছোট কিছু খেলনা সহ আরো অনেক জিনিস। কয়েকটা জিনিস তুলতে একটা শাড়ি চোখে পড়লো। গাঢ় নীল রঙের অসম্ভব সুন্দর একটা শাড়ি, যার উপরে একটা চিরকুট লেখা। আমি জানি না তুই দেখতে কেমন হয়েছিস, তবে আমার কল্পনায় তুই পরীর চেয়েও সুন্দর হয়ে গিয়েছিস। তুই ঠিক কতটা বড় হয়েছিস জানি না, শাড়ি পরলে তোকে কেমন লাগবে সেটাও জানি না, কিন্তু আমি ঠিকই কল্পনা করে নিয়েছি এই প্রথমবার নিজের টাকায় তোর জন্য শাড়ি কিনেছি। এই শাড়িতে তোকে খুব দেখতে ইচ্ছে করছে রে। নিচে আজ থেকে আরো 5 বছর আগের একটা তারিখ লেখা। মেঘ চিরকুটটা সরিয়ে জামার উপর দিয়ে কোনো রকম শাড়িটা পরলো। গাঢ় নীল রঙের শাড়িতে ড্রেসিং টেবিলের আয়নায় সত্যি সত্যি একটা পরী দেখতে পেল। বাস্তবিক অর্থে পরী না হলেও আবিরের কল্পনায় পরীর মতোই লাগছে। শাড়িটা অনেক বছর আগের হওয়ায় নতুনের মতো আর নেই, তবুও মেঘের কাছে এটাই যেন আকাশসম আবেগ, কারণ এতে আবিরের আবেগ, ভালোবাসা জড়িয়ে আছে। মেঘ ধীরে ধীরে বাকি জিনিসগুলো দেখতে লাগলো। লাগেজে বেশ কিছু শাড়ি আছে, যার প্রতিটাই তারিখ সহ আবিরের লেখা চিরকুট লাগানো আছে। বিদেশে থাকাকালীন 7 বছর মেঘের কথা ভেবে যা যা কিনেছে, প্রতিটা জিনিস খুব যত্ন করে প্যাকিং করে রেখেছে। এক পাশের সব দেখে শেষ করা আগে মেঘের নজর আটকায় অন্য পাশের হাজারো রঙিন কাগজের দিকে। মেঘ কয়েকটা রঙিন কাগজ হাতে নিল। প্রথম কাগজের উপর এক কর্নারে পৃষ্ঠার নাম্বার লেখা। যদি এমন হতো ঘুম ভাঙতেই তোর আমার দূরত্বের কথা মন থেকে মুছে যেত, আমি আমার মেঘকে আবার আমার করে পেতাম, তবে কতই না ভালো হতো। অন্ততপক্ষে নির্ঘুম রাত কাটিয়ে তোকে না পাওয়ার আক্ষেপ বুকে চেপে এক রাশ হাহাকার নিয়ে দেশ ছাড়তে হতো না। মিস ইউ কলিজা। দ্বিতীয় পৃষ্ঠাতে লেখা, এই শহরে সব আছে কিন্তু তোর গায়ের গন্ধ নেই। আবির যে তার মেয়েকে ছাড়া একদমই ভালো নেই। 3, 4, 5 প্রতিটা পৃষ্ঠায় উল্টাচ্ছে। অতঃপর 30 নাম্বার একটা পৃষ্ঠাতে আবার নজর স্থির হলো। পৃষ্ঠাতে লেখা, তুই এত নিষ্ঠুর কিভাবে হতে পারলি? আমাকে দূরে ঠেলে সত্যি কি ভালো আছিস? কিন্তু আমি কেন পারছি না? 23 দিনেও কেন একবারের জন্য হাসতে পারছি না? চোখের সামনে শুধু তোর অভিমানী মুখটা ভেসে উঠেছে। মেঘ, মানুষ তো কত ভুল করে, কই এত বড় শাস্তি কি কেউ পায়? আমাকে কেন এত বড় শাস্তি দিলি? কয়েকটা পৃষ্ঠা আরেকটাতে লেখা, এই দেশ আমার সব কেড়ে নিয়েছে মেঘ। আমি এটাকে হারিয়ে ফেলেছি। আমার জীবন বিষণ্ণতায় ছেয়ে যাচ্ছে। চারিদিকে সবেতে বিরক্তি জন্মে গেছে। মেঘের দুচোখ টলমল করছে। মেঘের হাতে থাকা সব কাগজ পড়ে যাচ্ছে, বাতাসে উড়ে পৃষ্ঠাগুলো চলে যাচ্ছে। মেঘ কাছের পৃষ্ঠাগুলো তুলে তাড়াতাড়ি করে লাগেজে রেখে লাগেজ আটকালো। দু একটা পৃষ্ঠা দূরে চলে যাচ্ছে। মেঘ পৃষ্ঠাগুলো ওঠাতে ওঠাতে রুমের মাঝ বরাবর চলে যায়। পৃষ্ঠাটা উল্টালো। ওইটাতে লেখা, পৃথিবীতে আমার প্রাপ্য সবকিছুর বিনিময়ে হলেও যদি তোর অভিমান ভাঙানো যেত, আমি আবির সব ছেড়ে আজই দেশে চলে আসতাম। বিশ্বাস কর, আমি আজই চলে আসতাম। আমি যদি একবারের জন্য বুঝতে পারতাম তোর গায়ে হাত তুললে তুই এতটা অভিমান করবি, তাহলে কোনোদিনও তোর গায়ে হাত তোলার দুঃসাহস দেখাতাম না। তোর অভিমান আমাকে ভেতর থেকে ধ্বংস করে ফেলেছে। এসব সহ্য করতে না পেরে যদি কখনো মারা যাই, তবে জেনে রাখিস আমি আবির আমৃত তোকে ভালোবেসেছি, আর তোর অভিমানের কারণেই মরে গিয়েছি। মেঘের দু চোখে বেয়ে অনর্গল পানি পড়ছে। পৃষ্ঠা উঠিয়ে যেই উঠতে যাবে, তখন নজর পড়ে সামনের দেয়ালের দিকে। আগে রুমে অনেক জিনিসপত্র থাকায় এর দেয়ালের প্রতি নজরই পড়েনি। এখন রুম সম্পূর্ণ পরিষ্কার হওয়ায় দেয়ালের কালো পর্দার উপর মেঘের নজর আটকে গেছে। মেঘ মনে মনে ভীত হচ্ছে ঠিকই, কিন্তু কিছুটা কৌতূহল কাজ করছে। জোরে নিঃশ্বাস টেনে এগিয়ে গেল পর্দার কাছে। এক সাইড থেকে পর্দা টেনে দেয়াল উন্মুক্ত করে দিল। দেয়ালে কিছু একটা ছবি আঁকা। কাছাকাছি থাকায় মেঘ ঠিকমতো বুঝতে পারছে না, তাই পেছাতে লাগলো। কিছুটা পেছাতেই থমকে দাঁড়ালো। পুরো দেয়াল জুড়ে বড় করে মেঘের একটা হাস্যোজ্জ্বল ছবি আঁকা, যার পাশে লেখা, আমৃত ভালোবাসি তোকে। নিচে গত বছর জানুয়ারি দিকের তারিখ লেখা। যখন আবিরের রুম রং করানো হয়েছিল তখন ছবিটা আঁকিয়েছিল, যেটা 1 বছর যাবৎ পর্দার আড়ালে লুকিয়েছিল। আবিরের রুমে তালা দিয়ে রাখার কারণটা মেঘ আজ
বুঝে গেছে। মেঘ দু চোখ বেয়ে পানি পড়ছে, বারবার শুধু মনে হচ্ছে একটা মানুষ এতটা ভালো কিভাবে বাসতে পারেন। মেঘ এক পা করে পেছাতে পেছাতে হঠাৎ শক্ত কিছুর সাথে ধাক্কা খেলো। পেছনে ঘুরে আগে আবিরের ঠান্ডা কণ্ঠ শোনা গেল, সব রহস্য উদ্ঘাটন করা শেষ। মেঘ আবিরের দিকে তাকাতেই আবির মেঘের চোখ মুছে শান্ত কণ্ঠে বলল, কাঁদলে যদি তোমাকে পাওয়া যেত তাহলে আমি আবির গত 11 বছর তোমাকে শতকোটি বার আমার করে পেতাম। মেঘ অতর্কিত আবিরের প্রশস্ত বুকে ঝাঁপিয়ে পড়ে অবাধ কাঁদতে লাগলো। যে কান্নার কোনো অভিযোগ নেই, না পাওয়ার আক্ষেপ নেই, আছে শুধু আবিরের সীমাহীন ভালোবাসা। এই কান্না কষ্টের নয়, এই কান্না সুখের। পৃথিবীর বুকে আবিরের মতো একজন মানুষকে জীবন সঙ্গী হিসেবে পাওয়ার সুখ। আবিরও মেঘকে বারণ করছে না, বরং শক্ত করে বুকে জড়িয়ে ধরে মোলায়েম কণ্ঠে বলল, ভালোবাসি মেঘ, আমি তো ভালোবাসি তোকে। মিনিট 10 পর রাকিবরা কল আসছে। আবির কল রিসিভ করতেই রাকিব বলে উঠল, মিটিং এর আর মাত্র 30 মিনিট বাকি, কোথায় আছিস? লাঞ্চের পর মিটিং দে। হোয়াট? তুই না বের হয়েছিলি, এখন কোথায়? বউকে মিস করছিলাম, তাই বাসায় চলে আসছি। এখন রাখছি, কল দিয়ে বিরক্ত করবি না। অবশ্য কল দিলেও পাবি না, বাই। আবির মেঘের কপালে নিঘুর চুমু খেয়ে পুনরায় জড়িয়ে ধরল আর বলল, ভালোবাসি আহিয়ার আম্মু। মেঘ নাক টেনে ভেজা কণ্ঠে বলল, আমিও ভালোবাসি আহিয়ার আব্বু।